হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এর জীবের জনন যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেই চ্যাপ্টারটা কন্টিনিউ করব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা কিছু নতুন নতুন টার্ম সম্বন্ধে পড়ব, যার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অটোগ্যামি কাকে বলে। দেখো কাকে বলে অটোগ্যামি না, এটা একটা যৌন জননের একটা পার্ট। আমরা বলেছিলাম যে মূলত জনন হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং আরেকটা হচ্ছে অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এছাড়াও আছে অপুংজনী আর একটা হচ্ছে অঙ্গজ জনন। তো যৌন জননের মধ্যেই যেটা পড়ছে সেটা হচ্ছে অটোগ্যামি কাকে বলা হচ্ছে না, এই জনন প্রক্রিয়ায় একটা জীবদেহ থেকে উৎপন্ন দুটি গ্যামেটের মিলনের ফলে জনন সম্পন্ন হয়। দেখো অটো কথাটার অর্থ হচ্ছে অটোমেটিক, বলে না, মানে নিজে নিজে, ঠিক আছে। তাহলে বলেছে একটি জীবদেহ থেকে উৎপন্ন, তাহলে আমরা এখানে দেখি যে এটা হচ্ছে একটা জীবদেহ। এই জীবদেহ থেকে উৎপন্ন দুটো গ্যামেট, একটা হচ্ছে পুং গ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। একটা হচ্ছে পুং গ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই দুটোর মিলনের ফলে যে অপত্য জীবটা সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে অপত্য জীব সৃষ্টি হচ্ছে। অর্থাৎ অপত্য জীব সৃষ্টি হওয়া মানে কি, জনন সম্পন্ন করলো, জনন সম্পন্ন হয়। সেটাই বলেছে যে একটা জীবদেহ, যে যৌন জনন প্রক্রিয়ায় একটা জীবদেহ থেকে উৎপন্ন দুটো গ্যামেটের মিলনের ফলে জনন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অটোগ্যামি। অটো কথাটা হচ্ছে নিজে নিজে হয় বলে একটা জীবদেহ থেকে হচ্ছে, সেজন্য পুং গ্যামেটের জন্য আলাদা কোনো জীবদেহ, স্ত্রী গ্যামেটের জন্য আলাদা জীবদেহ থেকে হয় না। আমরা মেনলি জানি যে পুরুষ দেহ থেকে পুং গ্যামেট এবং স্ত্রী দেহ থেকে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়, কিন্তু যেহেতু একটা জীব থেকে এটা উৎপন্ন হচ্ছে, অটোমেটিক্যালি উৎপন্ন হচ্ছে। এবং গ্যামেট কথাটার জন্য এখানে গ্যামি কথাটা এসেছে, সেজন্য এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অটোগ্যামি। কোথায় দেখতে পাওয়া যায়? এটা প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমি বলেছি যে যে কোনো সংজ্ঞায় যদি আমাদের ডেফিনেশনে পড়ে, আমরা বোর্ডের পরীক্ষার জন্য এটা বলছি যে যে কোনো সংজ্ঞায় যদি পড়ে তার সঙ্গে কিন্তু উদাহরণ আমাদেরকে লিখতেই হবে। নেক্সট আমরা চলে আসি যে পেডোগ্যামি কাকে বলে। দেখো পেডোগ্যামি কাকে বলা হয় না, এটি এক ধরনের অটোগ্যামি। অর্থাৎ আমরা একটু আগে যেটা পড়লাম অটোগ্যামি কাকে বলে, এটাও এই পেডোগ্যামিটাও একটা অটোগ্যামি, এক প্রকার অটোগ্যামি বলা যায় আর কি। তো এটা এক ধরনের অটোগ্যামি যেখানে একটা জীবদেহের নিউক্লিয়াস, অর্থাৎ এই একটা জীবদেহ, এর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হচ্ছে। সে আগের বার পড়েছিলাম যে একটা জীবদেহ থেকে দুটো গ্যামেট উৎপন্ন হচ্ছে, এখানে হচ্ছে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হচ্ছে, দিয়ে কি করছে না, যে গ্যামেটগুলো উৎপন্ন করছে এক একটা নিউক্লিয়াস যুক্ত, এখান থেকে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা থেকে অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত যে গ্যামেটগুলো উৎপন্ন করছে, সেই গ্যামেটগুলো সেগুলো পরস্পর মিলিত হওয়ার ফলে যৌন জনন সম্পন্ন হচ্ছে। এইগুলো একসঙ্গে যুক্ত হয়ে এই যে গ্যামেটগুলো উৎপন্ন করছে, একটা জীবদেহ যেটা আছে সেই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়ে যে অনেকগুলো গ্যামেট উৎপন্ন করছে, সেই গ্যামেটগুলো পরস্পর মিলিত হয়ে যে যৌন জনন সম্পন্ন করছে তাকে বলা হচ্ছে পেডোগ্যামি, ঠিক আছে। এগুলো পরস্পর যুক্ত হয়ে যে অপত্যজ সৃষ্টি করছে তাকে বলা, সেই প্রসেসটাকে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি না পেডোগ্যামি। উদাহরণ কি না, নিটসচিয়া নামক এক ধরনের ডায়াটম, অর্থাৎ এক ধরনের শৈবালের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই পেডোগ্যামি। এরপর চলে আসি পেডোজেনেসিস কাকে বলে। দেখো পেডোজেনেসিস কাকে বলে না, অপরিণত বা লার্ভা অবস্থায়, মানে তখনও কোনো একটা প্রাণী আর কি পরিণত হয়নি, অপরিণত বা লার্ভা অবস্থায় কোনো প্রাণী প্রজননে সক্ষম হলে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে পেডোজেনেসিস, ঠিক আছে। মানে তখনও ম্যাচিওর হয়নি, সেই অবস্থায় যখন জননে সক্ষম হচ্ছে তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পেডোজেনেসিস। কোথায় দেখতে পাওয়া যায়? নিয়াস্টার নামক এক ধরনের পতঙ্গর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপর দেখি আমরা নিওটেনি কাকে বলে। দেখো নিওটেনি হচ্ছে লার্ভা অবস্থায় রূপান্তর ছাড়াই, লার্ভা অবস্থায় একটা প্রাণী যখন লার্ভা অবস্থায় আছে সেই অবস্থাতেই তার কোনো রূপান্তর হচ্ছে না, সেই অবস্থাতেই কি হচ্ছে না প্রাণীর যৌনাঙ্গের পরিণতি লাভ করার যে ঘটনা তাকে বলা হচ্ছে নিওটেনি।
ঠিক আছে। তাহলে কোনো একটা প্রাণী সেটা যখন লার্ভা অবস্থাতেই আছে, সেটা ম্যাচিওর হচ্ছে না, কিন্তু লার্ভা অবস্থাতেই যখন তার যৌনাঙ্গের পরিণতি লাভ করছে, সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি না নিওটেনি। কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাক্সলটল নামক এক ধরনের স্যালামান্ডার জাতীয় প্রাণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমি বারবার বলছি, যখনই আমরা কোনো সংজ্ঞা লিখব তার সঙ্গে আমাদের একটা করে উদাহরণ কিন্তু আমরা সাথে সাথে লিখে নেব, যাতে করে মার্কসটা ঠিকঠাক করে পাওয়া যায়। ঠিক আছে। আমরা যৌন জননের ভাগগুলো পড়ার সময় দেখেছিলাম যে এটাকে যৌন জননটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিনগ্যামি আর একটা হচ্ছে সংযুক্তি বা কনজুগেশন। তো সিনগ্যামির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুটো পৃথক যৌনতা বিশিষ্ট দুটো গ্যামেট অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলনের ফলে যে জনন প্রক্রিয়া হচ্ছে তাকে বলা হচ্ছে সিনগ্যামি। ঠিক আছে। এটা ছিল যৌন জননের একটা ভাগ সিনগ্যামি, সেখানে ছিল পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলনের ফলে। এরপর আমরা দেখি যে সংযুক্তি বা কনজুগেশন কাকে বলে। দেখো কি বলেছে, যে যৌন জনন প্রক্রিয়ায়, যৌন জননের ভাগ তাই এটা বলতে পারি যে যৌন জনন প্রক্রিয়ায় পৃথক যৌনতা বিশিষ্ট অর্থাৎ পুং এবং স্ত্রীর দুটো পৃথক যৌনতা বিশিষ্ট একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে, অর্থাৎ এখানে উদাহরণ আছে স্পাইরোগাইরা। আমি যদি বলি এটা হচ্ছে একটা স্পাইরোগাইরা, এটা হচ্ছে একটা স্পাইরোগাইরা, ঠিক আছে। একই প্রজাতিভুক্ত স্পাইরোগাইরা প্রজাতি, কিন্তু পৃথক যৌনতা বিশিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে পুং এবং এটা হচ্ছে স্ত্রী। ঠিক আছে। এই দুটোই হচ্ছে স্পাইরোগাইরা, দুটোই হচ্ছে স্পাইরোগাইরা। তার একটা হচ্ছে পুং দেহ আর একটা হচ্ছে স্ত্রী দেহ। ঠিক আছে। সেটাই বলেছে, একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে অস্থায়ী মিলনের দ্বারা নিউক্লিয় পদার্থের সংযোগ ঘটে। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সংযুক্তের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে দুটো গ্যামেটের অস্থায়ী মিলন হচ্ছে, প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে অস্থায়ী মিলনের দ্বারা নিউক্লিয় পদার্থের সংযোগ ঘটে দিয়ে অপত্য জীব সৃষ্টি করছে, তাকে বলা হচ্ছে সংযুক্তি। তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এর মধ্যে যে নিউক্লিয় পদার্থগুলো আছে, সেই দুটোর অস্থায়ী এরকম সংযোগ ঘটছে দিয়ে এই নিউক্লিয় পদার্থ চলে আসছে এখানে। ঠিক আছে। এইভাবে এই দেহ থেকে, পুরুষ দেহ থেকে স্ত্রী দেহে, পুং দেহ এবং স্ত্রী দেহ যুক্ত দুটো জীবের মধ্যে এইভাবে নিউক্লিয় পদার্থের আদান প্রদানের ফলে যখন নতুন জীব সৃষ্টি হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সংযুক্তি বা কনজুগেশন। কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? স্পাইরোগাইরা এবং প্যারামিশিয়ামের ক্ষেত্রে। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে, সিনগ্যামির ক্ষেত্রে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলন, এবং আমাদের সংযুক্তি বা কনজুগেশনের ক্ষেত্রে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই পুংদেহ এবং স্ত্রী জীবদেহে যে নিউক্লিয় পদার্থগুলো আছে সেগুলোর অস্থায়ী মিলনের ফলে। ঠিক আছে। নিউক্লিয় পদার্থটা যখন আদান প্রদান হচ্ছে এক দেহ থেকে আরেক দেহ, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি না সংযুক্তি বা কনজুগেশন। এরপর আমরা পড়ব যে জননগতভাবে সপুষ্পক উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মনোকার্পিক উদ্ভিদ আর একটা হচ্ছে পলিকার্পিক উদ্ভিদ। লিখি তাহলে কি কি। একটা হচ্ছে মনোকার্পিক আর একটা হচ্ছে পলিকার্পিক উদ্ভিদ। মনোকার্পিক উদ্ভিদ আর একটা হচ্ছে পলিকার্পিক উদ্ভিদ। দেখো, এটা হচ্ছে জননগতভাবে সপুষ্পক উদ্ভিদের ভাগ হচ্ছে এই দুটো, একটা হচ্ছে মনোকার্পিক, একটা হচ্ছে পলিকার্পিক। তো মনোকার্পিক কাকে বলা হয়? মনো মানে হচ্ছে এক, সেটা আমরা জানি, আর পলি কথাটার অর্থ হচ্ছে বহু, এটা আমরা জানি। তাহলে এবার আমরা দেখি যে মনোকার্পিক অর্থাৎ যে সমস্ত উদ্ভিদেরা, খুব ভালো করে শুনবে, যে সমস্ত উদ্ভিদেরা তাদের জীবনকালে একবারই মাত্র ফুল ফল সৃষ্টি করছে, সেই সমস্ত উদ্ভিদদেরকে বলা হচ্ছে কি না মনোকার্পিক উদ্ভিদ। যেমন আমরা দেখি যে একবর্ষজীবী উদ্ভিদ, ধান, গম, এগুলো দেখবে ধান যখন লাগানো হয় তো সেই সময়ের মধ্যে একবারই ফুল উৎপন্ন হয়, তারপর তো ধান তুলে নেওয়া হয়। তো ধান হতে পারে, গম হতে পারে, এছাড়া বহুবর্ষজীবী যার মধ্যে গাজর হতে পারে, বহুবর্ষজীবী নয়, দ্বিবর্ষজীবীর মধ্যে গাজর হতে পারে, মূলো হতে পারে, এগুলো সবই হচ্ছে মনোকার্পিক উদ্ভিদ। কারণ কি না এই সমস্ত ধান তার জীবনকালে যতটুকু সময় ধান চাষ করা হয় সেই সময়টার মধ্যে ধান কিন্তু বছরে একবারই হচ্ছে ফুল ফল সৃষ্টি করে। তাহলে মনোকার্পিক উদ্ভিদের উদাহরণ কি? উদাহরণ আমরা বলতে পারি ধান,
গম এগুলো হচ্ছে একবর্ষজীবী। একবর্ষজীবীর মধ্যে উদাহরণ মানে ধান গম দুটোই আমরা বলতে পারি মনোকার্পিক উদ্ভিদ। এবং আর হচ্ছে গাজর, এছাড়াও আরও অনেক উদাহরণ আছে, আমি এই দুটো দিলাম। গাজর, মূলো এই দুটো হচ্ছে দ্বিবর্ষজীবী। ঠিক আছে, তাহলে গাজর মূলো এই দুটো হবে মনোকার্পিকের মধ্যে, ধান গম এগুলো হচ্ছে মনোকার্পিক উদ্ভিদের মধ্যে পড়বে। ঠিক আছে, বোঝা গেছে মনোকার্পিক উদ্ভিদ কাকে বলে। এরপর আমরা চলে আসি পলিকার্পিক উদ্ভিদ কাকে বলে। দেখো মনোকার্পিক যেহেতু আমরা বুঝতে পেরে গেছি, পলিকার্পিকটাও আমরা নিজেরাই বুঝতে পারবো। পলি কথাটার অর্থ হচ্ছে বহু, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদেরা তাদের জীবনকালে অনেকবার ফুল ফল সৃষ্টি করে তাদেরকে বলা হচ্ছে পলিকার্পিক উদ্ভিদ। যেমন কি আমরা দেখি না কিছু কিছু আম গাছ দেখবে মানে 12 মাসে আম গাছ যেগুলো বলে, বা আপেল, এই সময় লেবু দেখি বছরে অনেকবার ধরে ফুল ফল সৃষ্টি হয়। তাহলে আম, আপেল, লেবু এগুলো সব হচ্ছে পলিকার্পিক উদ্ভিদ, যেগুলো বছরে অনেকবার ফুল ফল সৃষ্টি করে তাদেরকে বলা হচ্ছে পলিকার্পিক উদ্ভিদ। ঠিক আছে, তাহলে উদাহরণটা লিখে দিই। পলিকার্পিক উদ্ভিদের উদাহরণ হচ্ছে আম, আপেল এগুলো। ঠিক আছে, তাহলে জননগতভাবে এইগুলো ভাগটা কি না, জননগতভাবে সপুষ্পক উদ্ভিদের ভাগ। সপুষ্পক উদ্ভিদের ভাগ কি কি, একটা হচ্ছে মনোকার্পিক আর একটা হচ্ছে পলিকার্পিক, এই দুটো। ঠিক আছে, একটা মনোকার্পিক একটা পলিকার্পিক, এগুলো হচ্ছে জননগতভাবে সপুষ্পক উদ্ভিদের ভাগ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এইটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কীরকম লাগলো কি না। তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলটা যতটা পারো শেয়ার করো। খুব ভালো থেকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।